নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরখানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাপান সময় সকাল এখন 8টা। এই যে প্রতিদিনের মতো বেরিয়েও পড়েছি। বিশ্বাস করবেন না, সকালে হাঁটলে মনটা যে কি ফুরফুরে লাগে সারাটা দিন। আর বাহিরের অবস্থাটা দেখুন, কি যে রোদ উঠেছে। ইদানিং এত গরম পড়েছে জাপানে। অবশ্য গত কয়েক বছর ধরেই জাপানের গরম আগের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। আগে জাপানে গরম এতটা তীব্র ছিল না, কিন্তু এখন গরমকাল এলেই হিট স্ট্রোকের সতর্কতা পর্যন্ত জারি করা হয়। গরমে গাছের পাতা পর্যন্ত নড়ে না, কিন্তু আজ আবার দেখি হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো যাক ভালো। আর একটা জিনিস কি আপনাদের চোখে পড়ছে? এই যে এতগুলো গাড়ি বাড়ির সামনে পার্ক করা আছে, রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, দিনের পর দিন এভাবেই দাঁড়িয়ে থাকে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, বাহিরে গাড়িগুলো রেখে দেয় কেন? ভয় লাগে না? সত্যি বলতে জাপানে গাড়ি চুরি হয় না এমনটা বলা যাবে না, তবে অন্যান্য দেশের তুলনায় গাড়ি চুরি বা ভাঙচুরের ঘটনা এদেশে অনেক কম। তাই মানুষ সাধারণভাবেই নিজেদের এলাকায় গাড়ি পার্ক করে নিশ্চিন্তে বাড়িতে থাকে। জাপানের চুরি, ডাকাতি, ছিনতাই এসবের সংখ্যা অনেক কম, তবে 3টা জিনিস খুব ভালোভাবেই চুরি হয়। তো সেটা নিয়ে অন্যদিন জানাবো, এবং কিছু মজার মজার জিনিস চুরি হয় যেটা শুনলেই হাস্যকর লাগবে। তো চলুন এখন কিছু কেনাকাটা করে নেই ভেতরে গিয়ে। এই মাই বাস্কেটটা আমার বাসা থেকে 5 মিনিটের হাঁটা পথের দূরত্ব, কিন্তু যেহেতু আমি বিভিন্ন দিকে ঘুরে আসি, তাই এই আধা ঘন্টা 40 মিনিট হাঁটার পরই যে কোনো জিনিস দরকার হলে টুক করে ঢুকে বাজার করে নিয়ে যাই। নেব 1 প্যাকেট হ্যালাপিনো। বাসায় যদিও ক্যাপসিকাম আছে ফ্রোজেন, কিন্তু তারপরও সালাদ, নুডলস, সেই হ্যালাপিনোটা বেশ ভালোই লাগে। আর নেব এই গাজর, বাঁধাকপি আর স্প্রাউট কাটিংয়ের একটা প্যাকেট। এটাও নুডলসে বেশ ভালো লাগে খেতে। জাপানে এই মাই বাস্কেটগুলো মূলত কনভিনি এবং বড় সুপার মার্কেটের মাঝামাঝি একটা ব্যবস্থা। কনভিনির মতো কাছাকাছিও দ্রুত কেনাকাটাও করা যায়, আবার সাধারণ কনভিনির তুলনায় বাজারের জিনিসের দাম কিছুটা সাশ্রয়ী হয়। তবে দোকান ছোট হয়, বড় সুপার মার্কেটের মতো প্রতিটি পণ্যের অনেক বেশি ভ্যারাইটি থাকে না, কিন্তু প্রতিদিনের রান্না বা জরুরি বাজারের জন্য যেগুলো দরকার সেগুলো বেশ সুন্দরভাবে সাজানো থাকে। তাই বিশেষ করে শহরের আবাসিক এলাকায় এটা বেশ জনপ্রিয়। ছোট দোকান, কিন্তু দৈনন্দিন জীবনের জন্য বেশ কাজের। এই সবগুলোর একটা ভালো ব্যবস্থা লাগে, যেটা দরকার সেটা সেকশন আকারে সাজানো, বেশি খুঁজতে হয় না। যেমন এটা পাউরুটির সেকশন, এখানে স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের পাউরুটি, রোল, সব কিছু একটা সেকশনে সুন্দর করে সাজানো। যার যেটা দরকার সেই অনুযায়ী নিয়ে নেয়। আর নিয়ে নেই একটা স্পার্কলিং ওয়াটার। আমার বাসার মানুষ, উনি আবার নর্মাল জলটা খেতে পারেন না, ওনার ঝাঝালোটা পছন্দ। জাপানে কিন্তু মানুষ জলও কিনে খায়, সে আছে বিভিন্ন রকমের। ওটা নিয়ে অন্য একদিন বলবো আপনাদের। ভেতরে দেখলেন একজন কত বয়স্ক মানুষ, প্রায় 100-র কাছাকাছি বয়স হবে বা 100-রও ওপরে, একা একাই বাজার করতে এসেছেন। আসলে এখন জাপানে হাঁটতে বের হলে একটা জিনিস বারবার এত চোখে পড়ে, তরুণ তরুণীর তুলনায় প্রবীণ মানুষই যেন বেশি। কেউ একা বাজার করছেন, কেউ ধীরে ধীরে হাঁটছেন, কেউ আবার ভারী ব্যাগ হাতে নিজেই বাসায় ফিরছেন। প্রথম এসব দেখে সত্যি আমার খুব খারাপ লাগতো। এই যে গাছের ধনেপাতা তুলে এনেছি, এই ধনেপাতাটা লাগানোর পর যে কি সুবিধা হয়েছে, যখন যে রান্নায় দরকার হয় টুপ করে কয়েকটা ডাল তুলে নিয়ে এসে ব্যবহার করি। কিছুদিন আগেও আমাকে পাউরুটি টোস্ট বানিয়ে খাইয়েছিল, এত মজা লেগেছিল, তো ওইটাই আজকে বানাচ্ছি। তেমন কিছুই না, বাটারটা একটু গরম করে নিয়ে তাতে গোলমরিচ, কাঁচামরিচের গুঁড়া, এই ধনিয়া পাতা আর একটু লবণ দিয়ে মিশ্রণটা একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর সেটা পাউরুটির উপরে মিশিয়ে নিয়ে এখন একটু গ্রিল করে নেব। তো যা বলছিলাম, বয়স্কদের একা চলাফেরা নিয়ে জাপানে, তো প্রথম তো খুব খারাপ লাগতো, কিন্তু এখন এখানে থাকার পর বুঝতে পারি যে এই প্রবীণরাই নিজের স্বাধীনতাটা ছাড়তে চায় না। যতদিন শরীর সাপোর্ট করে, নিজের কাজ নিজে করাটাকেই তারা সম্মানের বিষয় মনে করে। ছোটবেলা থেকেই এখানে তো নিজের কাজ নিজে করা শেখানো হয়, তাই বয়স বাড়লেও অনেকেই বাজার করেন, ট্রেনে চলাফেরা করেন, ব্যাংকের কাজ করেন, অন্যের ওপর পুরোপুরি নির্ভর না। কি দারুণ চিন্তা ভাবনা না? তো এই যে সামান্য একটু গ্রিলে বসিয়েছিলাম, দারুণ একটা কালার এসেছে, সাথে স্মেলটা। বাসায় একবার বানিয়ে দেখবেন। বাটারটা, ধনিয়া পাতা, পুরোটা এত সুন্দর একটা স্মেল তৈরি করে। আর সাথে যদি সকালে হয় একটু ঠান্ডা ঠান্ডা কফি, যা গরম পড়েছে বাহিরে, ঠান্ডা কফি ছাড়া গরম কিছু মুখে দিতেই আর ইচ্ছা করে না। আর তার মধ্যে এই কফি মেশিনটা নিয়ে আসার পর থেকে বাহিরে কফি খাওয়া ছেড়ে দিয়েছে, যখন মন চায় তখনই বাসায় বানিয়ে নিতে পারে। তো যা বলছিলাম, এই বয়স্করা যে এখানে সবাই একা বা সবার জীবন একই রকম তা কিন্তু নয়। কেউ আবার পরিবারের সঙ্গেও থাকে, তবে বেশিরভাগই একা থাকে। কেউ নিয়মিত সন্তানদের সঙ্গেও সময় কাটায়। তাই প্রথম দেখায় যে দৃশ্যটা কষ্টের মনে হয়েছিল, আর সেটা আমার কাছে জাপানের আর একটা পরিচয়
নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার চেষ্টা। হয়তো এটাই তাদের স্বাধীনতার আসল অর্থ। এখন দুপুরে রান্নাটা তো করে নিতে হবে, কারণ সকালের খাবার দাবার শেষ, এখন দুপুরে রান্নার পালা। এই যে পাতাকপি নিয়ে নিয়েছি, এখানে অর্ধেকটার মতো পাতাকপি আছে। আসার সময় ওইটাই কিনে এনেছিলাম সকালে। ভাবতেই অবাক লাগে যে মানুষ দেশে থাকতে কোনো কিছুই কাটাকাটি করতাম না, আজ সে এই চাকু দিয়ে কাটছি। বেশ ঝুড়ি ঝুড়িও হয় এখন, যেহেতু হাড়টা একটু পাকা হয়ে এসেছে। প্রথম দিকে তো খুব কষ্ট হতো, একটু মোটা মোটা হতো, এখন যতটা সম্ভব কুচিয়ে নেওয়ার চেষ্টা করি। আর পাতাকপিটা আমার মনে হয় যতটা ঝুড়ি হবে তত খেতে ভালো লাগবে। ধীরে ধীরে এদিকে সবজিও কেটে নিয়েছি, এটা পরে রান্না করব, কেটে রাখলাম। আজ এখন আর রান্নাটা করব না। আর ইলিশ মাছটা রান্না করব আলু বেগুনের ঝোল করে। ইলিশ মাছগুলো যদিও অনেকে বলে এটা পদ্মার ইলিশ নয়, মিয়ানমার থেকে আসে, তবে আমার কাছে ভালোই লাগে। কিছুদিন পর আবার যাব বঙ্গবাজারে, বাজারগুলো প্রায় শেষ হয়ে এসেছে। ওখানে গেলেই মোটামুটি ইলিশ মাছটা নিয়ে আসা হয়, ভালো ইলিশটা ওখান থেকেই আমরা পাই। সাধারণত আমরা এই কাট করা প্যাকেটটাই কিনে থাকি, তাই যে ঝামেলা বিরক্ত লাগে। এই মাছের আঁশ ঝোলানোটা হাত দিয়েই তো করতে হয়। অনেকে কিভাবে যে এই গোটা ইলিশটা কেটে এনে বাসায় কাটে, কারণ বাসা যেহেতু ছোট, সিংটাও তো ছোট, ওইভাবে বাসায় কাটাটা আসলেই ঝামেলা। আর গন্ধও হয় প্রচুর। ইলিশ মাছ খেতে স্বাদ হলে হবে কি, গন্ধটা যা খারাপ লাগে। যাক, রান্নার সব কিছু প্রস্তুত হয়ে গেলে রান্নাটা খুব একটা ঝামেলার মনে হয় না। এই সব কিছু গোছানোটাই একটু যা ঝামেলার। তৈরি হয়ে গেছে, এখন 2 চুলায় 2টো রান্না তুলে দিলাম, ব্যাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাতাকপিটা আজ নিরামিষভাবেই রান্না করব, মানে কোনো পেঁয়াজ, মাছের মাথা এগুলোর ব্যবহার করব না। আলু, মটরশুঁটি আর সয়াবিনটা ভেজে নিয়েছি, আর ওদিকে তো মাছ ভাজা বসিয়েই দিয়েছি। মাছ মাংস বাহিরের দেশে থাকলে তো সাধারণত ফ্রোজেনটাই খাওয়া হয়, তবে আমার কাছে খুব একটা বেস্বাদ লাগে না, কারণ মশলাগুলো দেশ থেকেই সব নিয়ে আসা। ইলিশ মাছ সাধারণত পাতুরিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তবে ভাজার উপরে কোনোটা হয় না। একটু ইলিশ মাছ ভাজি, গরম তেল, আলু সিদ্ধ, কি যে স্বাদ লাগে খেতে। কিন্তু সেটি দিয়ে তো আর পোষাবে না, অন্তত 2-1 দিন তো যেতে হবে, এজন্যই আর কি ঝোল করে রাখা। জিরে, তেজপাতা, কাঁচামরিচ দুটো তরকারিতেই একসাথে ফোড়ন দিয়ে দিয়েছি। ওদিকে আলু বেগুন ভাজা হচ্ছে হলুদ লবণ দিয়ে, আর এদিকে পাতাকপিটা বসিয়ে দিলাম শুধু লবণ দিয়ে ঢাকা দিয়ে। প্রথমে হলুদটা দেব না, কারণ হলুদটা দিলে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। মূলত আলু বেগুন দিয়ে আর জিরে বাটা ঝোল করছি, কিন্তু এখন এখানে তো জিরে বাটা পাওয়া যাবে না, যেহেতু শিলপাটা নাই। তাই দেশে থেকেই মা ভাজা জিরের গুঁড়া, ধনের গুঁড়া এগুলো পাঠিয়ে দিয়েছিল, গুঁড়াটা দিয়েই তরকারি খাওয়া হয়। ভালো মতো কষিয়ে নিলে মোটামুটি স্বাদ হয়। হয়তো বাটা মশলার যে স্বাদ সেটা আনতে পারি না, কিন্তু ভালো লাগে খেতে। আচ্ছা, ইলিশ মাছ রান্নায় কি আপনারা কখনো পেঁয়াজ, আদা এগুলো খেয়েছেন? আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি 2 জায়গাতেই কখনো এভাবে ইলিশ মাছ রান্নায় এগুলোর ব্যবহার দেখিনি। তাই আর কি নিজেও কখনো রান্না করার সময় এগুলো দিয়ে রান্না করার সাহসটা পাই না। তো খেতে কেমন লাগে আপনাদের অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবে। ও আচ্ছা, আর একটা জিনিস কিন্তু ভুলে বলে ফেলেছি, যে পাতাকপি রান্নায় আমি জিরা সম্বার দিয়েছি। আসলে তা না, এটা যেহেতু নিরামিষভাবে করছি তাই পাঁচফোড়ন ব্যবহার করেছি। আর যখন মাছের মাথা দিয়ে এই পাতাকপিটা রান্না করা হয় তখন সাধারণত জিরা ফোড়ন দিয়ে থাকি। নিরামিষ রান্নায় পাঁচফোড়নটাই বেশি ভালো লাগে। ফ্রিজে আর তেমন কোনো মাছ মাংস নেই, এই আজকে ইলিশ মাছ রান্না করছি। কিছু কই মাছ আছে আর একটু মুরগি আছে। এটা কয়েকদিনের ভেতরেই শেষ করে আমরা যাব বঙ্গবাজারে। সাধারণত ওখান থেকেই তো আমরা ফ্রোজেন মাছ মাংসটা মাসের একদম কিনে নিয়ে আসি। কাছাকাছিও কিছু ইন্ডিয়ান, বাংলাদেশি সুপার শপ রয়েছে, সেখানেও মাছ মাংস পাওয়া যায়। তবে বঙ্গবাজারে গেলে লাভটা হয় বেশি, ওখান থেকে একদম গাড়ি করে সব একসাথে করে নিয়ে আসা যায়। এখানকার পাতাকপি, লাউ এগুলো রান্না করতে দেখি খুব একটা সিদ্ধ করা নিয়ে ঝামেলা হয় না। যেমন আমাদের দেশে কিনলে রান্না করার সময় দেখা যায় যে অনেক সময় কচকচ করে, কিন্তু এখানে দেখি হ্যাঁ খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন একটু বেসিক কিছু মশলা, হলুদ, জিরা, ধনের গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিলাম। আর ওইটাতে তো কষানো হয়েই গিয়েছে, তাই গরম জল দিয়ে দিলাম। রান্নার তরকারিতে ঝোল দেওয়ার সময় গরম জলটা সবসময় ব্যবহার করলে খেতে কিন্তু ভালো হয়, দ্রুত রান্নাও হয়, স্বাদটাও একটু অন্যরকম হয়। জাপানে তো বেশ গরম পড়েছে, কদিন হলোই একটু লাউয়ের তরকারি খেতে ইচ্ছা করছে। লাউ তো এমনিতেই ঠান্ডা সবজি, খেতেও ভালো লাগে গরমের দিনে, কিন্তু এদিকে এটা একদমই পাওয়া যাচ্ছে না। তো দেখি বঙ্গবাজার যেদিন যাব ওদিন একদম একটা লাউ কিনে নিয়ে চলে আসব। জাপানে লাউয়ের দামও খুব বেশি। তো এই যে প্রায় পাতাকপিটা হওয়ার পথেই এখন দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলু, মটরশুঁটি আর সয়াবিনগুলো। যেহেতু ওগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তাই শেষের দিকে দিলেই বেশি ভালো লাগে। আর দেবো একটু চালের গুঁড়ো, দিলে জিনিসটা একটু আঠা আঠা ভাব ভালো আসে। দুটো তরকারি দেখতে দেখতে গল্প করতে করতে হয়ে গেল। তো এখন শুধু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই ভাজা জিরার গুঁড়োটা তো আমি বাসাতেই বানিয়ে নিয়েছি।
তরকারি নামানোর আগে আগে জিনিসটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, সাথে স্মেলটাও দারুণ বের হয়। আসলে ইলিশ মাছ হলে আর অন্য কোনো তরকারির তেমন দরকারই পড়ে না, কিন্তু ওই যে সাইড ডিশ হিসেবে একটা রাখতেই হয়, সবজি টবজিও তো খাওয়া দরকার। তো যাই হোক, গল্প করতে করতে রান্নাটা শেষ হয়েই গেল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন।